প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গৌরাঙ্গ কুমার সাহা, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়েই তোমাদের লেখা আছে, প্রথম অধ্যায়ের নাম হিসাব বিজ্ঞান পরিচিতি। আসলে তোমরা এই সাবজেক্টটা কখনোই পড়াশোনা করোনি, এটা তোমাদের একটা নতুন বিষয়। তাই এই সাবজেক্ট সম্পর্কে তোমাদের প্রথমেই আগে কিছু পরিচিতির প্রয়োজন আছে, যে হিসাব বিজ্ঞান জিনিসটা কি, কে এর আবিষ্কারকর্তা, কখন থেকে এটা হিসাব বিজ্ঞান হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে, কখন থেকে এটা হিসাব বিজ্ঞান হিসেবে পরিচিতি লাভ করেছে। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা আলোকপাত করব। তো দেখো, আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দৈনন্দিন বেশ কিছু আর্থিক ঘটনা দেখি। এই ঘটনাগুলো একটা দুটো নয়, অসংখ্য, অগণিত, এবং এই প্রত্যেকটি ঘটনাই অত্যন্ত বিচিত্র। এই বিচিত্র ঘটনাগুলোকে আমরা উপস্থাপন করব কিভাবে, খুব সুন্দর করে। তাহলে এই জন্য আমাদের কি অবশ্যই একটি নির্দিষ্ট পদ্ধতি এবং কৌশল অবলম্বনের মাধ্যমে শুধুমাত্র এই আর্থিক লেনদেনগুলো বা আর্থিক ঘটনাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে পারি। তাহলে এই সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করাটাকেই বলা হয়েছে আসলে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান শব্দটি উৎপত্তি কিভাবে হয়েছে? হিসাব বিজ্ঞান শব্দটির ইংরেজি যদি প্রতিশব্দ আমরা চিন্তা করি, তাহলে হিসাব বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাকাউন্টিং। তাহলে অ্যাকাউন্টিং শব্দটি আসলে কোথা থেকে এসেছে? অ্যাকাউন্টিং শব্দটি ইংরেজি শব্দ, কিন্তু এই অ্যাকাউন্টিং শব্দটি মূলত ল্যাটিন শব্দ ক্যালকুলি থেকে এসেছে। ল্যাটিন শব্দ ক্যালকুলি থেকে এই অ্যাকাউন্টিং শব্দটির উৎপত্তি হয়েছে। তো এখন আমরা দেখি যে হিসাব বিজ্ঞানের আবিধানিক অর্থ আমরা এখানে দেখলাম। হিসাব বিজ্ঞান শব্দটি আসলে দুইটি শব্দ নিয়ে হিসাব বিজ্ঞান শব্দটি তৈরি হয়েছে। একটা হচ্ছে কি হিসাব, আর একটা হচ্ছে কি বিজ্ঞান। তাহলে হিসাব একটা শব্দ, বিজ্ঞান একটা শব্দ। তাহলে এই দুইটা শব্দের একত্রিত রূপ হচ্ছে হিসাব বিজ্ঞান। তাহলে এবার আসি আমরা এই দুইটাকে, হিসাব কি, হিসাব বিজ্ঞান আর বিজ্ঞানী বা কি, এই দুইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, তাহলে হিসাব বিজ্ঞান দুটি শব্দের সমন্বিত রূপ। তাহলে একটি হচ্ছে কি হিসাব, আর একটি হচ্ছে বিজ্ঞান। হিসাব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে তথ্যাবলীর গণনা কার্য। আর বিজ্ঞান শব্দটি কি? বিজ্ঞান বলতে কি বোঝানো হয়? কোনো কিছু বা কোনো নির্দিষ্ট বিষয়ে পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত সুসংবদ্ধ জ্ঞানকেই বিজ্ঞান নামে অভিহিত করা হয়। তাহলে এই দুইটার সমন্বিত রূপ হচ্ছে হিসাব বিজ্ঞান। তাহলে গণনাও করতে হবে, আবার এই তথ্যগুলোকে সুসংবদ্ধ করে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করাকেই আমরা বলবো আসলে হিসাব বিজ্ঞান। তাহলে হিসাব বিজ্ঞানটা কি? হিসাব বিজ্ঞান হচ্ছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনাগুলোকে চিহ্নিত করে লিপিবদ্ধকরণ করে আর্থিক ফলাফল প্রদানের মাধ্যমে তথ্য উপস্থাপন করাই হচ্ছে হিসাব বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা সুন্দর করে কিভাবে লেখা যায় তা আমরা এখানে বোর্ডে লিখে নিয়েছি। তোমরা সুন্দর করে এটা লিখে নিতে পারো। দেখো এখানে আমরা বলেছি যে হিসাব বিজ্ঞান, তাহলে হিসাব বিজ্ঞান হলো এক ধরনের তথ্য ব্যবস্থা যার মাধ্যমে ব্যবসায়ে সংগঠিত দৈনন্দিন আর্থিক ঘটনাগুলো, এখানে লক্ষণীয় বিষয় যে দৈনন্দিন মানে প্রতিদিনের আর্থিক ঘটনা, যে ঘটনাগুলো অর্থ দ্বারা পরিমাপযোগ্য, এই ঘটনাগুলো চিহ্নিত করতে হবে। তাহলে চিহ্নিতকরণ, হিসাবের বইতে লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, সংক্ষিপ্তকরণ এবং সেগুলোর বিচার বিশ্লেষণ করে তথ্যের ব্যবহারকারীদের কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়। তাহলে এখানে দেখো বেশ কিছু তথ্য এখানে আছে। কি কি আছে এই সংজ্ঞার মধ্যে? কি আছে? তথ্য ব্যবস্থা। এটাকে হিসাব বিজ্ঞানকে কি বলা হয়েছে? এক ধরনের তথ্য ব্যবস্থা। এটা হচ্ছে কি একটা ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থা। এই তথ্য ব্যবস্থায়
কি লিপিবদ্ধ করা হয়? ব্যবসায়ে সংগঠিত দৈনন্দিন অর্থাৎ প্রতিদিনের আর্থিক ঘটনা, যেগুলোকে আর্থিক অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, পরিমাপ করা যায়, সেই ঘটনাগুলো আগে চিহ্নিত করতে হবে, তারপরে হিসাবের বইতে লিপিবদ্ধ করতে হবে। সেই লিপিবদ্ধ তথ্যগুলোকে আবার শ্রেণীবিন্যাস করে সাজিয়ে গুছিয়ে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করে সেগুলোর বিচার বিশ্লেষণ করে হিসাব তথ্যের ব্যবহারকারীর কাছে প্রয়োজনীয় তথ্য, অর্থাৎ হিসাব তথ্যের ব্যবহারকারীরা যে সকল তথ্য প্রয়োজন বোধ করে তার সবগুলোই তথ্য আমরা সুন্দরভাবে উপস্থাপন করব, তবেই সেটাকে হিসাব বিজ্ঞান বলা যাবে। তাহলে হিসাব বিজ্ঞানের মূল বেশ কিছু তথ্য এখানে আমরা বুঝছি। তো এখানে একটা কথা মনে রাখার বিষয়, তোমাদের মনে রাখতে হবে যে হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা, ইনফরমেশন সিস্টেম। হিসাব বিজ্ঞান কি? একটা তথ্য ব্যবস্থা। তো আমরা যেমন আসলে এখানে আরেকটা কথা আমাদের জেনে রাখা দরকার, আমরা বাংলা, ইংরেজি, বিভিন্ন বিষয়ে বিভিন্ন সাবজেক্ট বা বিভিন্ন ভাষা সম্পর্কে জানি। তো এই হিসাব বিজ্ঞানটাও একটা ভাষা, হিসাব বিজ্ঞানও এক ধরনের ভাষা। এটা কার ভাষা? ব্যবসায়ের ভাষা। এই জন্য হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? ব্যবসায়ের ভাষা। আমরা এই হিসাব বিজ্ঞান যখন পড়বো, আমরা পড়তে 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 নতুন নতুন তথ্য শিখবো, নতুন নতুন ভাষা শিখবো, যে এটার নাম কি, ওইটার নাম কি। আমরা ছোটবেলা থেকে ভাষা শিখেছি, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, বাংলা ভাষা যেভাবে শিখেছি, অনুরূপভাবে আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে হিসাব বিজ্ঞানের ভাষাগুলোও আমরা আয়ত্ত করে ফেলব। তো তোমরা এখন এখানে আমরা সংজ্ঞাটা আলোচনা করেছি, এবার হিসাব বিজ্ঞানের উৎপত্তি বা ক্রমবিকাশ আমরা একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তো আসো আমরা হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করি। তাহলে আমরা দেখো, সভ্যতার সূচনা থেকেই মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব কি করে? গাছের গায়ে, গুহায় বা পাথরে দাগ দিয়ে বা চিহ্ন দিয়ে রাখত। একসময় মানুষ কি করে? সমাজবদ্ধ হয়ে বাস করতে শুরু করে, তারপরে কৃষিকাজ শুরু করে। এভাবে যখন মানুষ কাজ করতে শুরু করে, অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করে, তখন কি করে? মানুষ এই কৃষিকাজের যে শস্য বা ফসল থাকে সেগুলোর হিসাব রাখার জন্য কি করে? ঘরের দেয়ালে দাগ দিয়ে বা রশিতে গিট দিয়ে হিসাব রাখতে শুরু করে। এভাবে মানুষ, এই পৃথিবীতে মানুষের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পায়। যেমন মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, তখন তারপরে বিভিন্ন বিস্তারও আমাদের সমাজে বৃদ্ধি পায়। যেমন কি দ্রব্য বিনিময় প্রথা শুরু হয়, দ্রব্য বিনিময় প্রথার পরে কি শুরু হয়? ব্যবসা বাণিজ্য, মুদ্রার প্রচলন হয়, তারপরে ব্যবসা বাণিজ্য শুরু হয়। সেই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য শুরু হওয়ার সাথে সাথেই আমাদের কি হয়? পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় হয়, দেনা পাওনার সৃষ্টি হয় ও অন্যান্য লেনদেনও তখন শুরু হয়। তো এই লেনদেনগুলো লিপিবদ্ধ করা এত সহজ বিষয় ছিল না। তো মানুষ শুরুতে খুব কষ্ট করে হিসাব সংরক্ষণ করত। কিন্তু আমাদের একজন দার্শনিক, গণিতবিদ, একাধারে তিনি ছিলেন কি? দার্শনিক, গণিতবিদ ও ধর্মযাজক। তিনি একজন অত্যন্ত সুকৌশলী ছিলেন। তাহলে তার নাম হচ্ছে কি? লুকা প্যাসিওলি। তাহলে আসলে এই হিসাব বিজ্ঞান, আধুনিক যুগের যে হিসাব বিজ্ঞান, সেটা আবিষ্কার কে করেছে বা কার নামের কারণে, কার কারণে আমরা এই হিসাব বিজ্ঞানকে এত সুন্দরভাবে কাছে পেয়েছি? তাহলে আমরা বলছি যে ইতালীয় গণিতবিদ, ধর্মযাজক ও কি ছিলেন? ইতালীয় তিনি কি? গণিতবিদ ছিলেন, ধর্মযাজক ছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু গণিত শাস্ত্র নিয়ে লেখাপড়া করেছেন, গণিত শাস্ত্র নিয়ে তিনি আলোচনা করেছেন। এই হিসাব বিজ্ঞান বিষয়টাও প্রথমে আসলে গণিতেরই একটি অংশ, এটা কিন্তু গণিতের বাইরের কোনো বিষয় নয়। তাহলে ইতালীয় গণিতবিদ, ধর্মযাজক যিনি ছিলেন, তার নাম হচ্ছে লুকা প্যাসিওলি। তিনি সর্বপ্রথম 1494 খ্রিস্টাব্দে একটি গ্রন্থে তিনি হিসাব বিজ্ঞানকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম পদ্ধতি ব্যাখ্যা করেন। সেই বইটার নাম কি? সেই বইটার নাম আমরা বলছি, দেখো, বইটার নাম সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। অনেক বড়সড় একটা নাম, যেহেতু এই নামটা আসলে উনি ইতালীয় গণিতবিদ ছিলেন, ইতালীয় ভাষায় এই নামটা লেখা হয়েছে। তো 1494 খ্রিস্টাব্দে যখন এই বইটি
লিখেন তখন 1494 খ্রিস্টাব্দে আসলে ইতালীয় ভাষায় এটা প্রথম প্রকাশিত হয়। 1494 খ্রিস্টাব্দে এটা ইতালীয় ভাষায় প্রকাশিত হয়। তারপরে এটা 1494 এটা ইতালীয় ভাষায়, তারপরে ইংরেজিতে এবং অন্যান্য ভাষায়ও পর্যায়ক্রমে এটা প্রকাশিত হয়। এই জন্য সর্বপ্রথম লুকা পেসিওলি এই হিসাব বিজ্ঞানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার কলা কৌশল ব্যাখ্যা করেছেন। এই জন্য লুকা পেসিওলিকেই হিসাব বিজ্ঞানের জনক বলে অভিহিত করা হয়। আসলে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি। তাহলে দেখো, আমরা প্রশ্নে অনেক সময় আসে লুকা পেসিওলি কে ছিলেন, তিনি কোন দেশের অধিবাসী ছিলেন, তিনি কি করতেন, তিনি গণিতবিদ ছিলেন, ধর্মযাজক ছিলেন। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। কত সালে প্রথম এই আধুনিক হিসাব বিজ্ঞানের প্রবর্তন করেন? 1494 খ্রিস্টাব্দ। এই তথ্যগুলো আমাদের খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। আর এই বইটি কোন বইতে তিনি এই দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম আলোচনা করেছেন তাও তোমাদের খুব মন দিয়ে মনে রাখতে হবে। একটু বড় সড়ো নাম, কিন্তু তোমরা যদি বারবার পড়ো, অনুশীলন করো, তাহলে খুব অবশ্যই এই বইটির নামও তোমরা মুখস্থ করে রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এবার আসো আমরা হিসাব বিজ্ঞান কেন আমরা পড়ব, এর উদ্দেশ্য কি, এর প্রয়োজনীয়তাই বা কি, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে দেখো, লেনদেন সমূহ সঠিকভাবে লিপিবদ্ধ করার ব্যতীত কোনো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পূর্ণরূপে জানা যায় না, জানা সম্ভবই নয়। তাহলে লেনদেন সমূহকে সুন্দরভাবে সঠিকভাবে উপস্থাপন করা বা লিপিবদ্ধ করা হিসাব বিজ্ঞানের একটি অন্যতম প্রধান প্রথম উদ্দেশ্য কি, আমরা এই তথ্যকে লিপিবদ্ধ করব। কিভাবে? সুন্দরভাবে সঠিকভাবে তথ্যগুলোকে লিপিবদ্ধ করা হচ্ছে প্রথম উদ্দেশ্য। এর পরবর্তীতে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। তাহলে আর্থিক ফলাফল বা আর্থিক অবস্থা নিরূপণ করতে প্রথমেই আমাদের কি করতে হবে? লাভ লোকসান এর পরিমাণ নির্ণয় করতে হবে। লাভ লোকসান, একটা প্রতিষ্ঠানের লাভ হলো না লস হলো না ক্ষতি হলো, এটা শুরুতেই সুন্দর করে আমরা নির্ণয় করব। হিসাব সংরক্ষণ করে সারা বছর বা নির্দিষ্ট সময় শেষে আমরা কি করব? প্রতিষ্ঠানটির আর্থিক ফলাফল প্রস্তুত করব এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। আর্থিক ফলাফল মানে এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, লাভ লোকসান নির্ণয় করব। লাভ লোকসান নির্ণয় করে প্রতিষ্ঠানের গতি প্রকৃতি সম্পর্কে আমরা ধারণা লাভ করব। যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায়ের লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়। এরপরে কি? প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব নির্ণয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা যায়। তাহলে এটাও কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। এরপরে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কি করা যায়? কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে আমরা কি করতে পারি? সাহায্য করতে পারি। কে করতে পারে? হিসাব বিজ্ঞান। তাহলে প্রতিষ্ঠানের যদি কোন খাতে ব্যয় বেশি হচ্ছে, কোন খাতে ব্যয়টা অপ্রয়োজনীয় ব্যয় কোন কোন খাতে হচ্ছে, এই সব কিছুই আসলে হিসাব বিজ্ঞানের মাধ্যমেই নির্ণয় করা যায়। নির্ণয় করে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করে প্রতিষ্ঠানকে কাঙ্ক্ষিত ফল লাভ করতে সাহায্য করে হিসাব বিজ্ঞান। এরপরে দেখো, আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতারণা বা ক্ষতি, কেউ প্রতারণা করতে পারে বা জালিয়াতি করতে পারে। হিসাব যদি আমরা সংরক্ষণ করতে যাই তখন কি করতে পারে? আমরা যে হিসাব সংরক্ষণ করবে বা যারা এই অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে, তারা মালিক ব্যতীত অনেক মানুষই তো একটা প্রতিষ্ঠানে কাজ করবে, তারা যাতে প্রতারণা করতে না পারে, জালিয়াতি করতে না পারে, সেজন্য সঠিকভাবে হিসাব সংরক্ষণ করলে প্রতারণা বা জালিয়াতির সম্ভাবনা হ্রাস করা যায়। তাহলে এক্ষেত্রে হিসাব বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর্থিক তথ্যগুলি সংশ্লিষ্ট পক্ষকে জানানো এবং ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে এই হিসাব বিজ্ঞানটা কি করে? সাহায্য করে। এরকম আরো অসংখ্য সুবিধা অসুবিধা এবং প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য নিয়ে হিসাব বিজ্ঞান আলোচনা করে থাকে। যেমন দেখো, একটা প্রতিষ্ঠান বা সরকার, তার কত টাকা আয় হবে, কর কত টাকা হবে, তারপরে শুল্ক কত দিতে হবে, ভ্যাট কত দিতে হবে,
এই সব তথ্য নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে? হিসাব বিজ্ঞানের দ্বারস্থ হতে হবে। হিসাব বিজ্ঞান কি করে? আমাদের কি করে? সুন্দরভাবে প্রতিষ্ঠানের আয় ব্যয় নির্ধারণ করে একটা প্রতিষ্ঠানকে কত টাকা কর দিতে হবে, একটা একটা লেনদেনের কারণে কি পরিমাণ সরকার ভ্যাট আদায় করবে বা কর আদায় করবে, তা হিসাব বিজ্ঞানের মাধ্যমেই জানা যায়। তাহলে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা এবং উদ্দেশ্য অসংখ্য। এই উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তার কারণেই হিসাব বিজ্ঞান আমরা পড়ব। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা হিসাব তথ্যের ব্যবহারকারীদের নিয়ে আলোচনা করছি। হিসাব তথ্যের ব্যবহারকারী আসলে কারা? তাহলে অনেক অনেক মানুষ আমাদের তথ্য ব্যবহার করতে পারে। এর মধ্যে আসলে হিসাব তথ্যের ব্যবহারকারীকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অর্থাৎ অভ্যন্তরীণ ব্যবহারকারী কি? মালিক এবং ব্যবস্থাপক। এই দুইজনকে বলা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর বাহ্যিক ব্যবহারকারী কি? প্রতিষ্ঠানের বাইরের মানুষ, অর্থাৎ মালিক ব্যতীত অন্য মানুষ যারা এই তথ্য ব্যবহার করে তাদেরকে বাহ্যিক ব্যবহারকারী বলে। দেখো এখানে মালিক ও ব্যবস্থাপক, দেখো এখানে আমরা লিখছি যে হিসাব তথ্যের ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী। তাহলে এখানে অভ্যন্তরীণ ব্যবহারকারীকে মালিক ও ব্যবস্থাপক, আর বাহ্যিক ব্যবহারকারীকে এক নম্বরে ঋণ প্রদানকারী, সরকার, পাওনাদার, কর্মচারী ও কর্মকর্তা। এছাড়াও আরো অনেক ব্যবহারকারী থাকে। তো আমরা এখানে পর্যায়ক্রমে এরা কেন আমাদের এই তথ্যগুলো ব্যবহার করবে সেটা নিয়ে একটু কথা বলছি। প্রথমেই দেখো মালিক ও ব্যবস্থাপক। তাহলে হিসাব রক্ষক হিসাবের বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করেন। ব্যবসায়ের মালিক এবং তার ব্যবস্থাপক এই হিসাব বিবরণী থেকে কি করে? ব্যবসায়ের লাভ ক্ষতি, আর্থিক অবস্থার পরিমাণ ও পরিবর্তন জানতে পারে। ফলশ্রুতিতে কি হয়? তারা ভবিষ্যৎ সম্পর্কে কি করতে পারে? সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বা পরিকল্পনা গ্রহণ করতে পারে, যার মাধ্যমে প্রতিষ্ঠান অগ্রগতি নির্ভর করে। তাহলে এই জন্যই মালিক এবং ব্যবস্থাপক হিসাব তথ্য ব্যবহার করে থাকেন। এবার আসো আমরা দেখি বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে প্রথমেই আছে ঋণ প্রদানকারী। তাহলে ঋণ প্রদানকারী কেন আমাদের এই তথ্যটা ব্যবহার করবেন? তাহলে দেখো আমরা যে কোনো মানুষ প্রথমেই আগে চিন্তা করবে ঋণ দেওয়ার পূর্বে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার পূর্বে প্রথমে আগে কি চিন্তা করবে? যে আসলে এই লোকটাকে যে আমি ঋণ দেব তাহলে সে টাকাটা পরিশোধ করতে পারবে কিনা। যদি পরিশোধ করার ক্ষমতা তার না থাকে তাহলে কিন্তু মানুষ কাউকে ঋণ প্রদান করবে না। যেমন তুমি একজন ছাত্র, কোনো দোকানে গিয়ে তুমি যদি 10,000 টাকা ধার চাও বা বাকিতে পণ্য কিনতে চাও, বাকিতে কোনো কিছু কিনতে চাও, তাহলে কিন্তু সহজে তোমাকে দেবে না। কিন্তু একজন ব্যবসায়ী অন্য একজন ব্যবসায়ীকে কিন্তু আসলে বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করে থাকে। কারণ কি? তারা তাদের সাথে লেনদেন করতে করতে একজনের উপর আর একজনের আস্থা বা বিশ্বাস অর্জন করে। তো এখানে আমরা আসলে মূলত দেখাতে চাচ্ছি ঋণ প্রদানকারী কিভাবে আমাদের হিসাব তথ্য ব্যবহার করে থাকে। ঋণ প্রদানকারী প্রথমেই ঋণ দানের পূর্বে কি করে? ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের ক্ষমতা কেমন তা যাচাই করার জন্য হিসাবের তথ্য ব্যবহার করে থাকে। অর্থাৎ হিসাব তথ্য ব্যবহার করে এই ঋণ দানকারীরা কি করে? ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের ক্ষমতা যাচাই করে ঋণ প্রদান করে। এবার আসো আমরা বলি 2 নম্বরে সরকার। সরকার আমাদের হিসাব তথ্য কেমন করে ব্যবহার করে? একটা প্রতিষ্ঠান তার সঠিকভাবে, একটা প্রতিষ্ঠান কি সঠিকভাবে লেনদেন বা আয় ব্যয় বা তার হিসাব সংরক্ষণ করেছে কি না তা নির্ধারণের জন্য, তা দেখার জন্য কি করে? হিসাব তথ্য ব্যবহার করে। আমাদের প্রতিষ্ঠানের কেমন আয় হয়েছে বা যে কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয় এগুলোর উপর কি করে? সরকার কর, ট্যাক্স, শুল্ক বা আয়কর ধার্য করে থাকে। তাহলে এই প্রতিষ্ঠানগুলো যে পদ্ধতিতে কর, শুল্ক বা আয়কর বা ট্যাক্স প্রদান করেছে তা সঠিক আছে কিনা তা দেখার জন্য হিসাব তথ্য ব্যবহার করে এই তথ্যগুলো যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এবার দেখো এই জন্য সরকারও আমাদের হিসাব তথ্য ব্যবহার করে থাকে। এরপর কি? পাওনাদার। একই কথায় আমরা বলছি যে পাওনাদার জিনিসটা কি? আমরা বলছি পণ্যদ্রব্য বাকিতে ক্রয় বিক্রয় করলে। দেখো তোমরা পাওনাদার শব্দের সাথে কিছুটা পরিচিত হলেও আমরা এখন বলছি যে
বাকিতে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়। তো তুমি যখন একজন ব্যক্তির কাছ থেকে পণ্য কিনতে চাইবে, তখন সেই ব্যক্তি অবশ্যই তোমার ওই টাকা পরিশোধের ক্ষমতা আছে কিনা তা যাচাই করার জন্য হিসাব তথ্য ব্যবহার করবে। এরপরে দেখো কর্মচারী ও কর্মকর্তারা। কর্মচারী ও কর্মকর্তারা প্রতিষ্ঠানের হিসাব তথ্য ব্যবহার করে প্রতিষ্ঠানের আয় বা সামর্থ্য বিবেচনা করে তাদের যথার্থ বা যথাযথভাবে দাবি বা প্রয়োজনীয় অর্থ তারা পাচ্ছে কিনা বা প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাচ্ছে কিনা তা যাচাই করার জন্য হিসাব তথ্য ব্যবহার করে থাকে। তো আমরা বলেছিলাম শুরুতেই যে এই ব্যক্তিগুলো ছাড়াও আরো অনেক অনেক ব্যক্তি আছে যারা আমাদের হিসাব বিজ্ঞানের এই হিসাব তথ্য ব্যবহার করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আসলে হিসাব বিজ্ঞান শুধু এইটুকু আলোচনা করেই হিসাব বিজ্ঞানের পরিচয় দেওয়া যাবে না। হিসাব বিজ্ঞান সামাজিক মূল্যবোধ সৃষ্টি করে, হিসাব বিজ্ঞান তোমার হচ্ছে পরিবেশ সংরক্ষণে সাহায্য করে, হিসাব বিজ্ঞান জবাবদিহিতার ক্ষেত্রে সাহায্য করে। তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রেই হিসাব বিজ্ঞানের প্রচলন রয়েছে, হিসাব বিজ্ঞানের চলাফেরা রয়েছে। তাহলে এই হিসাব বিজ্ঞান সম্পর্কে একদিনেই সব আলোচনা করা সম্ভব নয়। তো আমরা আজকে প্রথমে, তোমরা যেহেতু এই বিষয় সম্পর্কে আগে কখনোই তোমরা জানো না, আজকে আমরা তোমাদের সাথে খুব অল্প পরিসরে হিসাব বিজ্ঞানের পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। আগামী দিন তোমাদের দ্বিতীয় অধ্যায়ের লেনদেন নিয়ে আলোচনা করা হবে। তোমরা লেনদেন সাবজেক্ট বিষয়টা পড়াশোনা করবে। তো তোমরা সবাই ভালো থাকো, আজ আর নয়। থ্যাংক ইউ।